বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথ দেখিয়েছে তরুণরা। নিউ ইয়র্কে বললেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ আজ রাতে। নির্বাচনে কাউকে কাউকে জিতিয়ে দেওয়ার নীল নকশা হলে জনগণ ছেড়ে দেবে না, হুঁশিয়ারি বিএনপি। আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ মাস্তান, অন্যদিকে নতুন ভোটার, বললেন গোলাম পরওয়ার। নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাওলানা মামুনকে উদ্ধার। আন্দোলনের ফসল বর্তমান সরকার কি করছে, মানববন্ধনে প্রশ্ন। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে, আগামী 1 মাসে পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা। মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ রোগীদের। অবশেষে কাউন্সিলরশিপ দেয়া হলো 15 ক্লাবকে। বিসিবি নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, আশা ক্রীড়া উপদেষ্টা। দেখছিলেন ক্রম সিমেন্ট সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে সঙ্গতিপূর্ণ সংস্কারগুলো নির্বাচনের আগেই বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের নিয়ে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বের পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হল বেকারত্বের কারণে তরুণরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা রাখার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথ দেখিয়েছে তরুণরা। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। নিউ ইয়র্কে বাংলাদেশের জাতিসংঘের স্থায়ী মিশনে শ্রমিক অধিকার ও সংস্কার বিষয়ক আলোচনায় অংশ নেন কূটনৈতিক, জাতিসংঘের কর্মকর্তা ও সিনিয়র রাজনৈতিক নেতারা। দেশের শ্রম আইন, শ্রমিক অধিকার এবং চলমান সংস্কার প্রচেষ্টা নিয়ে মতবিনিময়ের জন্যই এই আলোচনা। প্রফেসর মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের 3টি প্রধান রাজনৈতিক দলের নেতারা শ্রম ইস্যুতে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। We can assure you that what is the problem, we will be there to support the government's industry and the government and the buyer as well. So this is my major policy to increase the reasonable price. How do we make sure that that workers in our informal sector are also taken care of? ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগেই আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ মূল সংস্কারগুলো বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। অর্থপূর্ণ ও স্থায়ী সংস্কার বাস্তবায়নে সরকারের দৃঢ় সংকল্পের কথাও জানান। I can say you 100% guarantee. I will be wrong because all the possible government that you can form in Bangladesh, they are here. এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে ওয়ার্ল্ড প্রোগ্রাম অব অ্যাকশন ফর ইউথ এর 30তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের মধ্যে বেকারত্ব বিশ্বব্যাপী সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ন্যায্য অংশীদারিত্ব ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার সুযোগ দিলে ভবিষ্যৎ নির্মাণে বিচক্ষণতার পরিচয় দিতে পারবে তরুণরা। Unemployment remains a grievous challenge. Youth unemployment is up to 4 times higher than the adult unemployment, particularly in the low-income countries. But lasting global progress cannot be achieved without youth inclusion. ক্রমবর্ধমান শ্রমবাজারের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। দেশটির প্রেসিডেন্ট বাজরাম বেগাই নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব দেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গতিশীল ও তরুণ শ্রমশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে প্রস্তুত। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতের পিআর দাবি ও শাপলার প্রতীক নিয়ে এনসিপির জটিলতা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না, বললেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল অডিটোরিয়ামে সকালে এক কর্মশালায় তিনি সব কথা বলেন। জানান, আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো ধরনের কাজ করবে না। অতীতের যে কোনো নির্বাচন থেকে শিক্ষা নেয়ার কথাও বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM নেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ, পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এ সময় তার সাথে ছিলেন। পিআর পদ্ধতি এবং একটি দলের
প্রতীক বরাদ্দ বিষয়ক প্রশ্ন, এবং আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা। আমার উত্তর হচ্ছে এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো বিশেষ দল গোষ্ঠীর উদ্দেশ্য সাধনের জন্য ডাকসু নির্বাচন করা হয়েছে। এভাবে চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। কাউকে জিতিয়ে দেওয়ার নীল নকশা থাকলে জনগণ ছেড়ে দেবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ কাজী আসাদুজ্জামানের রাজনৈতিক কার্যক্রমের কথা স্মরণ করেন। তিনি বলেন, যে প্রক্রিয়ায় ডাকসু নির্বাচন হয়েছে তা যথার্থ হয়নি, এখন খবর পাওয়া যাচ্ছে। তারা বলেন, ডাকসু নির্বাচন হওয়া নিয়ে কোনো বিরোধ নেই, কিন্তু যেভাবে হয়েছে সেটা নিয়ে প্রশ্ন আছে। স্মরণসভায় দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছেন তার ফলাফল এখন দেখা যাচ্ছে, এখনো ষড়যন্ত্র চলছে। এই প্রক্রিয়া যদি চলতে থাকে, আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে এবং নানা কায়দা কানুন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ফলাফল করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক, তবে জনগণ ছেড়ে দেবে না। তাই আমি এখানে সবাইকে আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ হন। অনেক ছাত্র যুবক ভাইরা আমার জীবন দিয়েছে এবং এই 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে তারা শহীদ হয়েছে। সেই রক্তের কথা মনে করে তাদের ঋণ শোধ করার জন্য আসুন আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ, খুনি ও মাস্তানরা, আর অন্যদিকে থাকবে নতুন ভোটার। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এই স্লোগানকে সামনে রেখে সকালে খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গোলাম পরওয়ার বলেন, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এক হাতে সার্টিফিকেট নিয়ে বের হবে আর অন্য হাতে চাকরি হবে, সম্ভব না হলে দেয়া হবে বেকার ভাতা। উপজেলা আমির মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ অন্যান্যরা। এই ডুমুরিয়ার বেকার যুবকদেরকে চাকরি দেওয়ার জন্য আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব আমিরে জামাত বলেছেন, আমাদের উপরে রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাশ করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করবো। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। চোরাগুপ্তা মিছিল আর বিদেশে রাজনীতিবিদদের উপর হামলা করে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না, এমন মন্তব্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির যুব কনভেনশনে তিনি একথা বলেন। সাইফুল হক বলেন, 14 মাসে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, হত্যা, জুলুম, নির্যাতন নিয়ে কোনো বক্তব্য নেই আওয়ামী লীগ নেতাদের। তারা এইভাবে রাজনীতি করতে পারবে না বলেও মন্তব্য করেন সাইফুল হক। সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না অভিযোগ করে তিনি বলেন, দেশ পরিচালনা করতে না পারলে বলে দেয়া উচিত। তিনি বলেন, সরকারের প্রতি পরিষ্কার বার্তা, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সামাজিক নৈরাজ্য সৃষ্টির দায় তাদেরকে নিতেই হবে, কারণ দেশের মানুষ এই বিশৃঙ্খলা ও নৈরাজ্য মেনে নেবে না। হবে কিনা ফেব্রুয়ারিতে, প্রধান প্রশ্ন হচ্ছে সরকারের রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন। সরকারে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, একই সাথে রাজনৈতিক দল, জনগণ, নির্বাচন কমিশন সবাইকে সরকার যদি আস্থার মধ্যে নেয়, আমি বিশ্বাস করি নানা চ্যালেঞ্জ, প্রতিকূলতা থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে আমরা
17-18 বছর পরে একটা গণতান্ত্রিক পথে আমরা হাঁটতে পারবো। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা একটা নির্বাচনের পথে যেতে পারবো। নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাওলানা KM মামুনুর রশিদকে উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। এই জুলাই যোদ্ধা এখনো ট্রমায় আছেন। গত 22 সেপ্টেম্বর মামুনুর রশিদের নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী খাদিজা বেগম তুরাগ থানায় জিডি করেন। KM মামুনুর রশিদ জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক। এর আগে মামুনুর রশিদের সন্ধানের দাবিতে মানববন্ধন করে তার পরিবার ও স্বজনরা। সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন হয়। সেখানে তার বাবা বলেন, বর্তমান সরকার আন্দোলনের ফসল, সেই সরকার কি করছে? মামুনের স্ত্রীও মানববন্ধনে বক্তব্য রাখেন। এর কয়েক ঘন্টার মধ্যেই মামুনুর রশিদের সন্ধান পাওয়া যায়। নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে ভোজ্য তেলের বাজারে। দাম বাড়ানোর অজুহাতে সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা। ডাল ও আমদানি করা বেশ কিছু খাদ্যপণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামে। বেড়েছে মাছের দামও। সবজির দাম কিছুটা কমতে শুরু করলেও স্বস্তির খবর ডিম ও মুরগির বাজারে। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারও অস্থির ভোজ্য তেলের বাজার। লিটারে 10 টাকা বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব সরকার খুব একটা আমলে না নেয় এখন সরবরাহ সংকটের অভিযোগ করছেন বিক্রেতারা। বলছেন, দাম বাড়ানোর আগের মতো আচরণ করছে কোম্পানিগুলো। বাড়তি ডালের দামও, এতে বেশ বিপাকে সাধারণ মানুষ। আগে লিটারে 4 টাকা কমিশন দিতে এখন দেয় না। এখন গায়ে দামে তেল বিক্রি হইতেছে 5 লিটার 920, 2 লিটার 378, 1 লিটার 189। সরবরাহ আগের থেকে কম। তেল আসলে কোম্পানি সরবরাহ কমে যাচ্ছে, দাম বাড়ার মেসেজ বাড়বে, আবার দাম বাড়ার পরে আবার সরবরাহ ঠিক থাকবে। সব জিনিসের দাম বাড়তি, আর আমাকে তো আর বেতন তো আর বাড়ে না। কারণ আমরা কোথায় দাম, কার কাছে বলবো বলেন তো? সুখবর নেই মাছের বাজারেও। সরবরাহ কমের অজুহাতে বেড়েছে ইলিশ সহ অন্যান্য মাছের দাম। চাষের মাছ কেজিতে 20 টাকা বাড়লেও খাল বিলের মাছের দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। 800 গ্রামের ডি 1800-1700 টাকা কেজি, 500 গ্রাম 600 গ্রাম মাছ যেটি এটি হলো 1400 টাকা কেজি। না, সম্ভব তো না। গরিব মানুষ কিভাবে কিনে খাবে? গ্যাসের সপ্তাহ তো নেই, সপ্তাহে আপনার মাছের আমদাম একটু কম, তার জন্য আপনার দাম বাড়ছে কেজিতে 20-30 টাকা। সবজির বাজারে সরবরাহ ভালো, দাম কমার কথাও বলছেন বিক্রেতারা। মৌসুমী সবজি বাজারে এলে দাম আরও কমার আভাস তাদের। তবে ক্রেতারা বলছেন, কাঙ্ক্ষিত দামে কিনতে পারছেন না সবজি। বেগুন তো ভাই গত সপ্তাহে ছিল 150 টাকা, 140 টাকা কেজি। আজকে পাইকারি ভাই আনছি 70 টাকা কেজি। বেগুন কেজি 100 টাকা, ভেন্ডি কেজি 80 টাকা, বা পটল কেজি 70 টাকা, শসা কেজি 70 টাকা, মূলা আছে 50, ছড়ি আছে 50। মানে দাম কম নাই। যে দাম হচ্ছে 1 কেজি জায়গা আধা কেজির জায়গায় 1 পয় মিলে কিনে নিয়ে যেতে হবে, কিছু করার নাই তো। তবে কিছুটা স্বস্তি ডিম ও মুরগির বাজারে। ডজনে 10 টাকা কমে লাল ডিম 130 এবং সাদা ডিম 120 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার 170 টাকা কেজি এবং সোনালী মুরগি পাওয়া যাচ্ছে 290 টাকা কেজিতে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছেই। এডিস মশাবাহিত এই রোগের প্রকোপ আগামী 1 মাসে আরও বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের। এদিকে মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ রোগীদের। পাশাপাশি ফলের দাম বেশি থাকায় সন্তানকে সুস্থ করে তুলতে হিমশিম খেতে হচ্ছে পরিবারগুলোকে। রিপোর্ট ফররুক বাবুর। ডেঙ্গু পরিস্থিতি আবারও নতুন মোড় নিয়েছে। এতদিন ডেঙ্গুর ধরনে ব্যথা ও জ্বরের লক্ষণ থাকলেও নতুন ধরনের যোগ হয়েছে ডায়রিয়া। নতুন এই ধরনটির বেড়েছে সংক্রমণের হার শুধু বাড়ছেই না, আক্রান্তের অনুপাতে ডেঙ্গুতে মৃত্যুহার আগের 2 বছরের চেয়েও বেশি, যা ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি ও ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতির ইঙ্গিত দেয়। হঠাৎ করে আমার জ্বর উঠছিল, জ্বরের থেকে ব্রাউনবেরি হসপিটালে যাই, ওখান থেকে বললাম আমার ডেঙ্গু হয়েছে। 2 দিন হসপিটাল থাকার পরে আমাকে এনে ট্রান্সফার করেছে। শিরায় একবার রক টক সব করে টান হয়ে ব্যথায় মানে কিছু করতে পারি না। 3টা রাত্র ঘুমাইতে পারি না। ডেঙ্গুর ধরন পাল্টে যাওয়ায় আগের ধরনের অ্যান্টিবডি নতুন ধরনের ডেঙ্গু রোগীদের শরীরে অকার্যকর। ডায়রিয়ার কারণে নতুন উপসর্গ রোগ দ্রুত শনাক্তে বাধা সৃষ্টি করছে। একজন অসুস্থ ব্যক্তি যে হসপিটালে আসে কারণ সে বেডে থাকবে, নার্স আসবে, তার সমস্যা জানবে, কিন্তু নার্সের কাছে অসুস্থ ব্যক্তি যাইতে হয়।
এই যদি হাসপাতালের হাল, তাহলে বাসায় থাকাই ভালো হয়। একটা ডাবের দাম হাফ লিটার পানি হবে না, 150 টাকা নেয়। 500 টাকা কেজি আনার, ডাক্তার বলতেছে আনার খাওয়া হইতে, অনেক ফল ফলান দেখা হইতে। এত টাকা তো নাই আমাদের কাছে। আমি সীমিত বেতনে চাকরি করি। এই আজকে ছেলে 1 সপ্তাহ ধরে চিকিৎসা করতেছি সরকারি মেডিকেল, তারপরেও 10-12 হাজার টাকা গেছে। হসপিটালের সামনে এমনিতে ফলের দাম অনেক বেশি থাকে, 10 টাকার দাম 20 টাকা বাড়া যায়। ঢাকা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণের হার 26%, কিন্তু মোট মৃত্যুর 63%ই হয়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। জটিলতা নিয়ে ঢাকার বাইরে থেকেও রোগীরা আসছেন এখানকার হাসপাতালে। আশঙ্কার ব্যাপার হচ্ছে যে ডেঙ্গু রোগীর মৃত্যু হার আমরা পুরোপুরি জিরো করতে পারি নাই। এর কারণ হয়তো আপনার রোগীগুলা যেগুলো খারাপ হচ্ছে, দেরি করে আসতেছে, তারা অন্য অনেক অসুখ বিসুখ আছে, ডায়াবেটিস, প্রেশার, বয়স্ক রোগী, শিশু, গর্ভবতী, এই রোগীগুলো খারাপ হবে। কিন্তু সাথে যদি ইয়াং রোগীগুলো খারাপ হয় সেটা খুব দুঃখজনক। সেজন্য আমার পরামর্শ থাকবে আপনার বাড়ির কাছে অনেক স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, ওইখানে আগে যান। হ্যাঁ, বেশিরভাগ রুগী বা অনেক রুগী দেখা যাচ্ছে যেগুলো খারাপ হচ্ছে, ওরা ঢাকার বাইরের থেকে সরাসরি ঢাকাতে চলে আসতেছে। এই যে আসার সময়টা, এটা খুব মূল্যবান। 1-2 ঘন্টার সময় ডেঙ্গু রুগী যখন ক্রিটিক্যাল পিরিয়ডে থাকে খুব ডেঞ্জারাস। ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয়, বছরব্যাপী স্বাস্থ্যগত হুমকি হয়ে দাঁড়িয়েছে এটি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় জায়গা পেয়েছেন 191 জন কাউন্সিলর। প্রাথমিক তালিকায় বাদ পড়া 15টি ক্লাব ফিরে পেয়েছে কাউন্সিলরশিপ। এই তালিকায় আছেন বিসিবির বর্তমান পরিচালক ইফতেখার রহমান মিঠু। ভাইকিংস একাডেমি থেকে কাউন্সিলর হয়েছেন মিঠু। চূড়ান্ত তালিকায় ইতোপূর্বে ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত না করার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল। প্রাথমিক তালিকায় জেলা ও বিভাগীয় ক্যাটাগরির 6 জেলার কোনো কাউন্সিলর ছিল না। এদের মধ্যে চূড়ান্ত তালিকায় সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন দেওয়া হয়েছে। শুধু নরসিংদী জেলার কোনো কাউন্সিলর নেই। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন 3 সদস্যের নির্বাচন কমিশনের ভার্চুয়াল বৈঠকের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। আমরা সম্পূর্ণ বিতর্ক মুক্ত রেখে একটা নির্বাচন আয়োজন করতে চাই। এখন নির্বাচনে সবসময় এটা থাকে যে এটা আমাদের প্র্যাকটিস, যে যেই হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে, এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না, সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন চলার থাকে। তবে আপনারা এবং আমরা দেখব যে সেটার মেরিট আছে কিনা। ইতিমধ্যে এটা নিয়ে কোর্টও ভার্ডিক্ট দিয়েছে, কোর্টেও গেছে একটা বিষয়। তবে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি যে আইসিসির গাইডলাইন অনুযায়ী এবং বিসিবির যে কনস্টিটিউশন আছে সেটাকে সম্পূর্ণ টু দ্য মার্ক রেখে আমরা নির্বাচনটা আয়োজন করি। অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, চারিদিকে এখন শুধু সংস্কারের কথা শোনা গেলেও সংস্কার দেখা যাচ্ছে না। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, সংবিধান নিয়ে কিছু সংস্কার হলেও আর কোথাও সরকার কোনো সংস্কার করছে না। ঠিক একইভাবে নদী নিয়ে সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন তিনি। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ভারত অভিন্ন নদী নিয়ে বহুপক্ষীয় আলোচনায় বসতে চায় না। নিজের সুবিধা আদায়ের জন্য দেশটি সবসময় দ্বিপক্ষীয়ভাবে আলোচনা করতে চায় বলে মন্তব্য করেন তিনি। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সার জন্য সরকারকে আন্তর্জাতিক পানি কনভেনশন স্বাক্ষরের পরামর্শ দেন তিনি। বলেন, ভারত যেভাবে আন্তঃনদী সংযোগ প্রকল্পে বাধা দিচ্ছে তা নিয়ে দেশটির অভ্যন্তরে অনেকেই বিরোধিতা করছে। তাদের সাথে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলার পরামর্শ দেন অধ্যাপক আনু মোহাম্মদ। অনুষ্ঠানে পানি বিশেষজ্ঞ এবং নদী রক্ষা আন্দোলনের নেতারা বক্তব্য রাখেন। সংস্কার যত কথা আমরা গত 1 বছরে শুনেছি, গত 54 বছরে এত শুনি নাই সংস্কার শব্দটা। কিন্তু সংস্কারটা ঠিক কোন জায়গাটায় কিভাবে হবে সেইটা আমরা এখন পর্যন্ত পরিষ্কারভাবে দেখি নাই। একমাত্র সংবিধান নিয়ে কিছু সংস্কারের সুনির্দিষ্ট আলোচনা আমরা দেখতে পাই, এর বাইরে অন্য কোনো বিষয়েই সংস্কারের কোনো প্রকৃত উদ্যোগ আমরা দেখি নাই। নদী নিয়ে তো কোনো সংস্কার কমিশনই হয়নি। ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে নরসিংদীর বেলাবতে।
কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী বেলাবর চর মাধ্যমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্য খাতে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্য খাতকে নতুন করে সাজানো জরুরি হয়ে পড়েছে। স্বৈরাচারের আমলে যাদের টাকা ছিল তারা নামি দামি হাসপাতালের পাশাপাশি বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছে, কিন্তু মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ। গত ১৭ বছরে স্বাস্থ্য খাতের দুর্নীতি, অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে আমাদের দেশের মানসম্পন্ন চিকিৎসা পাওয়াই অনেকটা দুষ্কর হয়েছিল। যাদের টাকা ছিল তারা দামি দামি হসপিটালে যে চিকিৎসা সেবা নিতে পারত অথবা বিদেশে যেতে পারত, কিন্তু সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা নেওয়াটা খুব কষ্ট ছিল, একরকম দুরূহ ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট হস্তান্তর করেছে সংশ্লিষ্ট কমিটি। উপাচার্য ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তারের হাতে রিপোর্টটি তুলে দেন ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক প্রভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব জানান, চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মোট ৯৩৬ জন ডোপ টেস্টের নমুনা জমা দেন। তাদের সকলের রিপোর্ট নেগেটিভ আসে। এর আগে বৃহস্পতিবার চাকসু এবং হল সংসদে ৯০৮ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৫ জন। চাকসুর ওয়েবসাইটের তথ্য মতে ১৫ই অক্টোবর চাকসু ও হল সংসদ নির্বাচনে ভিপি পদে ২৪ জন, জিএস পদে ২২ জন, এজিএস পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে ছাত্রছাত্রী মিলিয়ে হলগুলো থেকে লড়বেন ৪৯৩ জন। রংপুর, বগুড়া ও সুনামগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ ৮ জন নিহত হয়েছেন। ভোরে রংপুরের দমদমা এলাকায় পিকআপ ভ্যান ও বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চালক, হেলপার সহ ৩ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মহানগর পুলিশের তাজাহাট থানার ওসি শাহজাহান আলী জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও ডাম ট্রাক দুটিকে উদ্ধার করা হলো, এর চালক, হেলপার পালিয়েছে। এদিকে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার যাত্রী মা মেয়ে সহ নিহত হয়েছেন আরও ৩ জন। নিহতরা হলেন সুনামগঞ্জের উকিলপাড়া এলাকার বাসিন্দা আখি চৌধুরী, তার মেয়ে প্রথমা চৌধুরী ও নবীনগর এলাকার সিএনজি চালক সজল ঘোষ। পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে সিএনজি যোগে সিলেট যাচ্ছিলেন মা মেয়ে। সিএনজিটি শান্তিগঞ্জের শত্রুমর্দন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে আখি চৌধুরী ও চালকের মৃত্যু হয়। মুমূর্ষ অবস্থায় মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তারও মৃত্যু হয়। রবিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা। এবার সারা দেশে ৩৩,৩৫৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ২,০০০ বেশি। এর মধ্যে ঢাকা মহানগরে হচ্ছে ২৫৯টি। গত বছর ঢাকা মহানগরে ২৫২টি পূজার আয়োজন হয়েছিল। পূজা আইনশৃঙ্খলা বাহিনী সহ সব রাজনৈতিক দলের সহযোগিতা চান আয়োজক কমিটি। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের দুর্গা প্রতিমা তৈরি সহ রং তুলির যাবতীয় কাজ শেষ। চলছে মন্দিরের সামনের মাঠ জুড়ে প্যান্ডেল স্থাপন ও সাজসজ্জার কাজ। প্রতিমা শিল্পী পরম যত্নে তার শিল্পকর্মে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার রূপ। একদিন পরেই দেখানো হবে দেবী দুর্গার মুখ। দেবীকে দেখার আগ্রহে উদ্দীপনা সনাতন ধর্মের অনুসারীদের। মায়ের কাছে একটা জিনিসই চাবো, সেটা হচ্ছে যেন দেশে শান্তি থাকে এবং আমরা সবাই যেন ভালো থাকি। আজকে আসলাম, মায়ের কৃপা হলো, আসে ঘুরে যাচ্ছি যে মেয়ে পরীক্ষা দিল, মা যেন কৃপা করে ভালো ভালো পরীক্ষা পাশ করতে পারে। প্রত্যেকবারই দেখি যে টুকটাক মন্দির ভাঙচুর এই সেই এগুলা হয়, তো এসব বিচ্ছিন্ন ঘটনা বাদ দিয়ে আমরা যাতে সুন্দরভাবে আমাদের পূজাটা কমপ্লিট করতে পারি, এটাই আশা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আয়োজকরা জানান, এবারে অন্যান্য বছরের তুলনায় পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। কয়েকটি স্থানে দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলেও জানান তারা। দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। জেলাগুলো হচ্ছে কুষ্টিয়া, চট্টগ্রাম, কুড়িগ্রাম,
সাতক্ষীরা, ঝিনাইদহের শৈলকুপা, নেত্রকোনা, গাইবান্ধা, পঞ্চগড়, জামালপুর, নাটোর, গাজীপুর, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ। পূজার মধ্যে আমরা এসব হামলা দেখতে চাই না। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে নয়, রাষ্ট্রীয় আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে। যে হামলা দুর্বৃত্তরা করতেই পারে, কিন্তু এটার বিচার হচ্ছে কিনা, দুর্বৃত্তরা ধরা পড়ছে কিনা, এটাই আমাদের আমাদের দেখার বিষয়। বিচারহীনতার সংস্কৃতি আমরা নানাভাবে দেখেছি গত 53 বছর। আমরা চাই না এই সংস্কৃতি অব্যাহত থাকুক। এই পরিবর্তনের মধ্য দিয়ে সেই সংস্কৃতির মৃত্যু ঘটুক আমরা কামনা করি। সনাতন বিশ্বাস ও পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা মর্তলোকে আসবেন হাতিতে চড়ে, স্বর্গালোকে বিদায় নেবেন পালকিতে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। বাংলাদেশে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথ দেখিয়েছে তরুণরা। নিউ ইয়র্কে বললেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ আজ রাতে। নির্বাচনে কাউকে কাউকে জিতিয়ে দেওয়ার নীল নকশা হলে জনগণ ছেড়ে দেবে না, হুঁশিয়ারি বিএনপির। আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ মাস্তান, অন্যদিকে নতুন ভোটার, বললেন গোলাম পরওয়ার। নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাওলানা মামুনকে উদ্ধার। আন্দোলনের ফসল বর্তমান সরকার কি করছে, মানববন্ধনে প্রশ্ন। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে, আগামী 1 মাসে পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা। মহাখালী ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ রোগীদের। অবশেষে কাউন্সিলরশিপ দেয়া হলো 15 ক্লাবকে। বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, আশা ক্রীড়া উপদেষ্টার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।